আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাফায়েত হোসেন সীমান্ত। খুব বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। আমাদের গ্রামটা এমনিতেও খুব শান্ত, কিন্তু রাতের বেলায় তা পাল্টে যায় এক অজানা রূপে। বিশেষ করে আমাদের গ্রামের উত্তর দিকের সেই পুরনো কবরস্থানটাকে ঘিরে বেশ কিছু কথা প্রচলিত ছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে এক ফোঁটা চাঁদ নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি একাই ফিরছিলাম। আমি গিয়েছিলাম আমার খালার বাড়িতে। আমার খালু সেদিন খুবই অসুস্থ ছিলেন। সেখানে গিয়েছিলাম প্রায় সকাল 10টায় এবং ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসব। আমার খালা অনেক জোরাজুরির কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে বাধ্য হই। এরপর আমার খালা ভেবেছিল আমি হয়তোবা রাতটা কাটিয়ে সকাল সকাল বাড়িতে যাব, কিন্তু তার পরের দিন আমার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে যাওয়ার জন্য এক প্রকার বাধ্য হয়েই সেদিন রাতেই আমাকে ফিরে আসতে হয়। হাতে একটা ছোট টর্চ লাইট, কিন্তু সেটার যে আলো তা অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। কবরস্থানের কাছাকাছি আসতেই অদ্ভুত একটা নিস্তব্ধতা আমাকে ঘিরে ধরল। মনে হলো বাতাসের শব্দও থেমে গেছে। হঠাৎ আমার নাকে এলো একটা তীব্র গন্ধ, ঠিক যেন পচা মাংসের গন্ধ। আমি পা চালাতে লাগলাম, কিন্তু ঠিক তখনই দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল একটা কালো কুকুর। কুকুরটা সাধারণ কুকুরের চেয়ে বেশ খানিকটা বড় মনে হচ্ছিল আমার কাছে। তার গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভাবলাম কোনো পাগলা কুকুর হবে, তাই হাতে থাকা টর্চটা ওর মুখের উপর ধরলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার কলিজা একেবারে শুকিয়ে গেল। কুকুরটার শরীর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো টর্চের আলো ওর ওপর পড়লেও মাটিতে ওর কোনো ছায়া নেই। কুকুরটা নড়ল না, বরং অদ্ভুত একটা শব্দ করতে লাগলো। সেটা ঘেউ ঘেউ শব্দ নয়, অনেকটা চাপা মানুষের গোঙানির মতো। আমি থমকে দাঁড়ালাম। পেছন ফিরতে যাব, অমনি দেখলাম কুকুরটা এক লাফে এক পাশে থাকা পুরনো কবরের উপর উঠে বসল। এবার সে মানুষের মতো সোজা হয়ে পেছনের দিকে দু পায়ে দাঁড়িয়ে পড়ল। তার মুখটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো, আর তার বড় বড় নখগুলো মাটিতে আঁচড় কাটতে লাগলো। এই দৃশ্য দেখে আমি দৌড় শুরু করলাম, কিন্তু মনে হলো রাস্তাটা যেন শেষই হচ্ছে না। বাসটারের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছে, কই যাস, ও তোকে ছাড়বে না। পেছন থেকে শুনতে পেলাম সেই কালো কুকুরের ভারী পায়ের শব্দ, যেন একদম আমার কাছে চলে এসেছে। তার তপ্ত নিঃশ্বাস আমি আমার ঘাড়ের উপর অনুভব করতে পারছিলাম। ঠিক যখন সে আমার ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই দূর থেকে মসজিদের মিনারের আজানের শব্দ ভেসে এলো কানে। মুহূর্তের মধ্যেই সেই বিকট আকৃতির কুকুর যেন এক প্রকার ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। পুরো শরীর যেন ঘামে ভিজে গেছে। পরদিন সকালে গ্রামের মুরব্বীরা যখন শুনলেন, তারা গম্ভীর হয়ে আমাকে বললেন অমন রাতে আমি কেন একা বের হয়েছি, এবং আমাকে নানা প্রশ্ন করতে থাকলো তারা। ওই কালো কুকুর তো কোনো কুকুর নয়, সেটা হলো ওই কবরস্থানের পাহারাদার একটা কারিন জিন, ও যার পিছনে তাকে এক প্রকার ছাড়তে চায় না। সেই রাতে কবরস্থান থেকে কোনো মতে প্রাণ নিয়ে ফেরার পর ভেবেছিলাম সবকিছু শেষ, কিন্তু আসল আতঙ্ক তো শুরু হয়েছিল আমার নিজের ঘরে। আমি বাড়ি ফিরে আব্বা আমাকে তেমন কিছু জানায়নি, যাতে করে তারা ভয় পায় এবং আমাকে বকাঝকা না করেন। কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। জানালার বাইরে বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে অদ্ভুত খসখস শব্দ করছিল। মনে হচ্ছিল যেন সেখান থেকে আমাকে আচমকা ডাকছে কেউ একজন। তখন রাত প্রায় 2টা। হঠাৎ আমার ঘরের কাঠের দরজায় কে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল হবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমার বাড়িতে তো কোনো বিড়াল নেই। এমনকি আমাদের আশেপাশের বাড়িতেও কেউ বিড়াল পোষে না। আস্তে করে উঠে জানলা দিয়ে বাইরে তাকালাম। উঠোনের এক কোণে আম গাছটার নিচে সেই বিশাল কালো কুকুরটা বসে আছে। তার লাল চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। সে আমার দিকে তাকিয়ে মুখটা হাঁ করলো, আর সেখান থেকে আগুনের হলকার মতো গরম হাওয়া বের হতে দেখলাম। আমি ভয়ে পিছিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই অনুভব করলাম আমার লেপের ওপর দিয়ে ভারী কিছু একটা হেঁটে আসছে, কিন্তু সেটা কোনো একটা জন্তুর থাবার মতো, এবং আমার বুকের ওপর একটা প্রচণ্ড ওজন এসে চেপে বসলো। আমি এক প্রকার নড়তে পারছি না।
এবং সেই সাথে আমি যে চিৎকার করব সেটাও করতে পারছি না। একেই কি লোকে বলে বোবায় ধরা? কিন্তু এটা তো বোবায় ধরা ছিল না, কারণ আমার কানে একদম সেই কুকুরটার মতো গম্ভীর গলায় কেউ ফিসফিস করে বলে উঠল, কবরস্থান থেকে একা আসিসনি রে, আমার ছায়াটা তোর সাথে এসেছে। আমি ভয়ে এক প্রকার জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙলো, রোদ জানালা দিয়ে আমার মুখে পড়ছে। ভাবলাম হয়তো পুরো একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু বিছানা থেকে নামতেই আমি এক প্রকার পাথর হয়ে গেলাম। আমার ঘরের মেঝেতে কাদার ছাপ, ঠিক যেন বিশাল কুকুরের থাবার ছাপ। আমার ডান হাতের ওপরে 4টে নখের কালচে দাগ, যেটা কাল রাতে ছিল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমার ঘরের কোণে রাখা সেই আয়নার দিকে যখন তাকিয়ে দেখি, আয়নায় আমার শরীরের কোনো প্রতিচ্ছবি দেখাচ্ছিল না, কেবল একটা কুচকুচে কালো ধোঁয়া ভাসছে সেখানে। এখনো মাঝরাতে আমি যখন ঘুমিয়ে থাকি, ঘরের কোণ থেকে সেই কালো কুকুরের ভারী নিঃশ্বাসের শব্দ আমি বুঝতে পারি। মনে হয় সে আমার অপেক্ষায় আছে, আবার সেই অন্ধকার রাতে কবরস্থানের পথে ফেরার জন্য আমার অপেক্ষায় রয়েছে সেটা। সেই রাতের পর আমার জীবনটা যেন এক প্রকার ঘোর লাগা স্বপ্নের মতো হয়ে গেল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে না পাওয়ার আতঙ্কটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাড়ির সবাই ভেবেছিল আমি হয়তো জ্বরে ভুগছি, কিন্তু আমার ভেতরের খবর তখন কেউ জানতো না। পরদিন সন্ধ্যার ঠিক আগে আমি যখন গ্রামের আকাশটা সিঁদুর মেঘে ঢেকে গেছে, আমি আমার উঠোনের টিউবওয়েলের মুখ ধুতে গেলাম। হঠাৎ জলের স্বচ্ছ আয়নায় তাকাতেই আমার কলিজাটা শুকিয়ে গেল। আমার চেহারাটা বদলে সেখানে একটা বীভৎস কুকুরের মুখ ভেসে উঠেছে। তার জিভ দিয়ে টপ টপ করে কালো রক্ত ঝরছে। আমি ছিটকে পিছিয়ে গেলাম এমন দৃশ্য দেখে। মা আমাকে ডাক দিলেন, কিরে, এত ভয় পেলি কেন? আমি কিছু বলতে পারলাম না। আমার গলার স্বর যেন কেউ কেড়ে নিয়েছে। রাতে যখন খেতে বসলাম, দেখলাম আমার থালার ভাতের রং ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। কেউ যেন ফিসফিস করে বলছে, আমাদের খাবার হাড় আর পচা মাংস, তুই ভাত খাচ্ছিস কেন? মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার পা দুটো যেন নিজের কবজায় নেই। কে যেন আমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে। আমি দেখলাম আমি একা নই। সেই কুচকুচে কালো কুকুরটা আমাদের সামনে হেলে তুলে হাঁটছে, আর তার লেজের ঝাপটায় উঠোনের ধুলো উঠছে। আমরা আবার সেই পুরনো কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। নিঝুম নিস্তব্ধ গ্রাম, কেবল দূর থেকে কোনো পেঁচার ডাক শোনা যাচ্ছে। কবরস্থানের গেটের কাছে আসতেই কুকুরটা যেন থমকে গেল। সে ঘুরে আমার দিকে তাকালো। এবার তার আকার মানুষের চেয়েও বড় হয়ে যাচ্ছে। সে তার লম্বা থাবা দিয়ে নতুন একটা খোঁড়া কবরের দিকে ইশারা করলো। কবরটা একদম খালি, কিন্তু তার ভেতর থেকে একটা ভ্যাপসা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে। কুকুরটা গম্ভীর গলায় বলল, তোর ছায়াটা তো আমি নিয়ে নিয়েছি, এবার তোর শরীরটাই মাটিতে জমা দিয়ে যা। আমি তখন গর্তের কিনারায় দাঁড়িয়ে কাঁপছি। তখনই হঠাৎ করে বনের আড়াল থেকে একটা টর্চের জোরালো আলো এসে পড়ল। সেই আলোটা পড়তেই কুকুরটা যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল। আলোটা সাধারণ কোনো টর্চের আলো ছিল না, ওটা ছিল আমাদের গ্রামের মসজিদের বড় হুজুরের হাতের লাঠি থেকে বের হওয়া একটা উজ্জ্বল আভা। হুজুরের গম্ভীর গলায় কিছুটা পড়তে পড়তে এগিয়ে আসছিলেন। কুকুরটা ধোয়ার তাকিয়ে বাঁশঝাড়ের দিকে মিলিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় শেষবারের মতো বলে গেল, আজ বেঁচে গেলি, কিন্তু তোর হাতের ওই 4টে নখের দাগ যতক্ষণ থাকবে আমি ঠিক ফিরে আসব, আমি আবার ফিরে আসব। হুজুর আমার মাথায় হাত রাখলেন। মুহূর্তের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, আমি তখন নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরে। কিন্তু আমার ডান হাতের সেই কালো নখের দাগগুলো আগের চেয়েও আরো গাঢ় কালচে নীল হয়ে গেছে, যেন ওগুলো চামড়ার ভেতরে জ্যান্ত কোনো পোকার মতো নড়াচড়া করছে। পরদিন সকালে আমার অবস্থা দেখে আমার বাবা মা আর স্থির থাকতে পারলেন না। আমার শরীরের নীলচে কালো দাগ আর অস্বাভাবিক আচরণ দেখে তারা এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়লেন। খবর পেয়ে সেই গ্রামের হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন, ওকে সাধারণ কোনো ডাক্তার সারাতে পারবে না। কবরস্থানের সেই অশুভ শক্তি বলতে গেলে ওর এক প্রকার রক্তে মিশে গেছে। ওকে নিয়ে এখনই যেতে হবে বড় পীরের দরগায়।
লোহাগড়ার সেই ফকির বাবার কাছে। বিকেলের পরন্ত রোদে আমাকে নিয়ে যাওয়া হলো সেই নির্জন আস্তানায়। চারিদিকে ধুনোর ধোঁয়া আর আগরবাতির কড়া গন্ধ। ফকির বাবা, যার চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল, আমাকে দেখা মাত্রই থমকে দাঁড়ালেন। তিনি আমার ডান হাতটা চেপে ধরলেন। মুহূর্তের মধ্যেই আমার হাতের সেই কালো দাগগুলো সাপের মতো মোচড় দিয়ে উঠল। ফকির বাবা গর্জে উঠলেন, অনেকদিন পাহারাদারি করেছিস, আর এখন তুই মানুষের উপর নজর দিয়েছিস? আজকে তোর নিস্তার নেই। এই বলেই তিনি চুপ হয়ে গেলেন। সন্ধ্যা নামতেই আস্তানাটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত হাড় হিম করা গঙানি। হঠাৎ একটা বিশাল কালো ধোঁয়া ঝড়ের বেগে আস্তানায় ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যেই ধোঁয়াটা রূপ নিল সেই ভয়ঙ্কর কালো কুকুরের রূপে। তার আকার এখন ছাদের সমান উঁচু। শুরু হলো এক অলৌকিক লড়াই। ফকির বাবা তার হাতের তসবিহ ছুঁড়ে মারতেই কুকুরটা যন্ত্রণায় কাঁকিয়ে উঠতে থাকলো। কুকুরটা তার ধারালো নখ দিয়ে মাটির মেঝে উপড়ে ফেলতে লাগলো। সেটা যেন আমাকে টেনে নিয়ে যাবে। ফকির বাবা এক মুঠো পড়া বালু ওর দিকে ছুঁড়ে মারতেই সেখানে আগুনের ফুলকি জ্বলে উঠতে থাকে। পুরো ঘর তখন থরথর করে কাঁপছিল। আমার আব্বা আম্মা ভয়ে ঘরের এক কোণে জড়সড় হয়ে আয়াতুল কুরসি পাঠ করছিলেন। কুকুরটা একবার ফকির বাবার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ফকির বাবা তার লাঠিটা মাটিতে সজোরে আঘাত করে উচ্চস্বরে একটা মন্ত্র পাঠ করতে থাকলেন। অমনি চারপাশটা একটা তীব্র সাদা আলোয় ভরে গেল। কুকুরটা শেষবারের মতো একটা বিকট চিৎকার দিয়ে ধোঁয়ায় পরিণত হয়ে মাটির ভেতর ঢুকে গেল। চারিদিকে একদম নিঝুম। ফকির বাবা তখন হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলেন। তিনি তার ঝুলি থেকে একটা বিশেষ তেলের প্রদীপ জেলে সেই তেল আমার হাতের কালো দাগের ওপর মালিশ করতে শুরু করলেন, এবং আমি অনুভব করতে থাকলাম আমার হাত থেকে যেন গরম লাভা বেরিয়ে যাচ্ছে। নীলচে দাগগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করলো এবং শেষ পর্যন্ত আমার চামড়া থেকে পুরোপুরি মুছে গেল। ফকির বাবা তখন ক্লান্ত হাসিতে বললেন, যা সীমান্ত, আজ থেকে তুই মুক্ত। তবে মনে রাখ, অন্ধকার রাতে কখনো একা একা ওই কবরস্থানের সীমানায় যাস না। বাড়ি ফেরার পর আমি যখন আয়নায় তাকালাম, অনেকদিন পর নিজের প্রতিচ্ছবি দেখে চোখের কোণে তখন আমার জল চলে এসেছে। আমার আম্মাকে বুকে জড়িয়ে ধরলাম। 1 বছর কেটে গেছে সেই ভয়ঙ্কর ঘটনার পর। ফকির বাবার কাছে যাওয়ার পর থেকে আমার হাতের যে দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল, আয়নায় আবার আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম। জীবনটা যেন অস্বাভাবিক হয়ে উঠেছিল। এই 1 বছরে আমি কোনোদিন সেই কালো কুকুরটাকে আর দেখিনি। ধীরে ধীরে মনে হতে লাগলো হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে সবকিছু। এভাবেই দিন যেতে লাগলো। 1 বছর পর হঠাৎ কোনো এক সন্ধ্যায় আমি আবার ভুলবশত সেই পথে হাঁটছিলাম। গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম সেদিন। সামনেই সেই পুরনো কবরস্থান। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করছিল। নিজেকে বোঝালাম সবকিছু তো শেষ, এখন ভয় পাওয়ার কিছু নেই। এই ভেবেই আমি কবরস্থানের পাশে সরু রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। আকাশে তখন কালো মেঘ জমে গেছে। বাতাস কেমন যেন ঠান্ডা, স্যাঁতস্যাঁতে গন্ধ। বাঁশঝাড়গুলো বাতাসে দুলছে, আর পাতার শব্দে পুরো জায়গাটা আরো অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার নাকে আবারও সেই পরিচিত গন্ধটা এলো। পচা মাংসের মতো তীব্র বমি আসা গন্ধ। আমার বুকটা যেন ধকধক করে উঠল। আমি থেমে গেলাম। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে ভেসে এলো ভারী কিছু একটা হাঁটার শব্দ। ধুক ধুক ধুক। মনে হচ্ছিল কেউ যেন মাটির উপর দিয়ে বিশাল থাবা ফেলছে। আমি ধীরে ধীরে মাথাটা কবরস্থানের দিকে ঘুরালাম এবং ভেতরের দিকে তাকাতে থাকলাম। অন্ধকারের মধ্যে খেয়াল করলাম দুটো লাল চোখ জ্বলে উঠল। আমার শরীরটা তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। সেই চোখ দুটো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তারপর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই পরিচিত ছায়া। কুচকুচে কালো শরীর, আগুনের মতো লাল চোখ, আর মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেই কালো কুকুরটা আবারও আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু এবার সে আগের চেয়ে বড়, তার চেয়ে বেশি রাগান্বিত। তার দাঁতগুলো আগের চেয়ে আরো লম্বা, আর থাবাগুলো মাটিতে পড়তেই যেন মাটি সহ কেঁপে উঠছে। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলছিল, ভাবলি আমি শেষ হয়ে গেছি? তোর হাতের দাগ মুছে গেছে ঠিকই, কিন্তু তোর ছায়াটা এখনো আমার কাছেই বন্দী আছে। আমি পিছিয়ে যেতে লাগলাম।
আমার পা যেন কাঁপছিল। হঠাৎ কুকুরটা আকাশের দিকে মুখ তুলে বিকট একটা চিৎকার করে উঠল। সেই শব্দে পুরো কবরস্থানটা যেন কেঁপে উঠল। তারপর সে এক লাফে আমার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই কবরস্থানের ভেতরের অনেকগুলো কবরের মাটি যেন ভূমিকম্পের মতো নড়তে শুরু করলো। মনে হচ্ছিল মাটির নিচে কেউ যেন নড়ছে। বাতাস চারিদিকে ছড়িয়ে পড়লো, ঠান্ডা বাতাস যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। বাঁশঝাড়গুলো জোরে জোরে দুলতে থাকলো, যেন কোনো ঝড় উঠেছে। কুকুরটা আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আজ তোকে আর কেউ বাঁচাতে আসবে না। আমি তখন বুঝতে পারলাম আজকের রাতটা হয়তো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ রাত হতে চলেছে। আর সেই রাতে কবরস্থানের কালো কুকুরটার শিকার আমি। কালো কুকুরটা আমার দিকে এগিয়ে আসছিল। তার প্রতিটা পা মাটিতে পড়তেই যেন মাটি কেঁপে উঠছিল। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার পা যেন একেবারে স্থির হয়ে গেছে। আমার পা দুটো যেন মাটিতে জমে গেছে একেবারে। হঠাৎ কবরস্থানের ভেতরের কয়েকটা কবরের মাটি নড়তে শুরু করলো। মাটির ভেতর থেকে যেন কেউ ধীরে ধীরে উঠতে চাইছে। চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কালো কুকুরটা আবারও গম্ভীর গলায় বলল, 1 বছর ধরে তোকে ছেড়ে রেখেছিলাম, ভাবলে পালিয়ে গেছিস। আমি কাঁপা গলায় বললাম, আমি কি করেছি তোকে? আমি তো কোনো ক্ষতি করিনি কারো। কুকুরটা তখন ধীরে ধীরে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার চারিদিকে ঘুরতে লাগলো। তার লাল চোখ দুটো অন্ধকারে যেন আরো ভয়ঙ্কর লাগছিল, কারণ আশেপাশে তার চোখের আলো ব্যতীত আর কোনো আলো ছিল না। তারপর সে যেন থেমে গেল, গিয়ে আমাকে আবারও বলল রাগান্বিতভাবে, তুই আমার সীমানা পার করেছিলি, আর যে আমার সীমানা পার করে আমি তার ছায়া একেবারে নিশ্চিহ্ন করে দিই। ঠিক তখনই বাতাসে অদ্ভুত একটা শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে একটা দোয়া পড়ছে। সেই শব্দ শুনে কুকুরটা যেন এবার থেমে গেল, চারিদিকে তাকাতে লাগলো এবং তার চোখে এবার রাগের সাথে এক প্রকার অস্থিরতাও দেখা যাচ্ছিল। এবার আমি সেই সুযোগ বুঝে দৌড় দিতে গেলাম, কিন্তু ঠিক তখনই কুকুরটা এক লাফে আমার পেছন থেকে আমার সামনে এসে দাঁড়ালো। তার সেই বিশাল থাবা মাটিতে বসিয়ে বলল, আজ তোকে না নিয়ে গেলে আমার পাহারা অসম্পূর্ণ থাকবে। হঠাৎ আকাশে একটা প্রচন্ড বজ্রপাতের শব্দ হলো। মুহূর্তের মধ্যেই যেন সেই কবরস্থানটা আলোর ঝলকানিতে ভরে উঠল। সেই আলোয় আমি দেখলাম, তাতে আমার শরীর শিউরে উঠল। কালো কুকুরটা পেছনে দাঁড়িয়ে আছে, অনেকগুলো অদ্ভুত ছায়া। মনে হচ্ছিল তারা সবাই কবর থেকে উঠে এসেছে। তাদের চোখগুলো লাল হয়ে চলছে। সেই সাথে কুকুরটা আমাকে বলতে শুরু করলো, দেখ, এরা সবাই আমার সাথে থাকে। আমি আর কিছু না ভেবে দিক বেদিক ছুটতে শুরু করলাম। কবরস্থানের গেটের দিকে ছুটতে লাগলাম। পেছন থেকে সেই কুকুরের ভারী পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, যেন প্রচন্ড জোরে আমার দিকে দৌড়ে আসছে ধূপ ধূপ করে। মনে হচ্ছিল সেই এখনই আমার পেছন থেকে আমাকে জাপটে ধরবে। আমি কবরস্থানের গেট পার হয়ে রাস্তায় এসে পড়লাম। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজানের শব্দ শুনতে পেলাম। আজানের শব্দ কানে ঠোকরাতেই সব শব্দ যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে ক্লান্ত শরীরে পেছনে ঘুরে তাকালাম। কবরস্থানের ভেতরটা একেবারে নীরব, একেবারে নিস্তব্ধ। কালো কুকুরটা কোথাও নেই। মাটির ওপরে স্পষ্ট দেখা যাচ্ছে এখনো সেই কুকুরের বিশাল দাগ, থাবার দাগ। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল এবার সত্যি এখানে সবকিছু শেষ। কিন্তু বাড়িতে গিয়ে আয়নাতে তাকাতেই আবারও আমার বুকটা প্রচন্ডভাবে কেঁপে উঠল, কারণ আমার পেছনে আমার আয়নার ভেতর অন্ধকারের মধ্যে আরো দুটো চোখ লাল যেন জল জল করে উঠছে। মনে হলো সেই কবরস্থানের কালো কুকুরটা এখনো আমাকে ছেড়ে যায়নি। আয়নায় সেই লাল চোখ দুটো দেখার পর আমার বুকটা কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল এতদিন পর আবারও সেই অশুভ ছায়া আমাকে ছেড়ে যায়নি। আমি আর দেরি করলাম না। পরদিন সকালেই আমার আব্বা আম্মাকে সবকিছু খুলে বললাম। আব্বা আমার কথা শুনেই আবারও চিন্তায় পড়ে গেলেন। আমার বাড়িতে আমার মা যেন কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন ব্যাপারটা সাধারণ কিছু নয়। সেদিন বিকেলেই তিনি আমাকে নিয়ে আবারও সেই পীরের আস্তানায় চলে গেলেন। আস্তানার চারপাশে তখন আগরবাতির গন্ধ আর ধুনো ধোয়া ছড়িয়ে আছে। পরিবেশটা এমন অদ্ভুত শান্ত, আমার বুকের ভেতরটা তখনও কাঁপছিল। পীর সাহেব আমাকে দেখেই গভীরভাবে তাকালেন। তারপর তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, আমি জানতাম ও আবার ফিরে আসবে। তখন তিনি আমার ডান হাতটা নিজের হাতে তুলে নিলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে আবার দোয়া পড়তে লাগলেন। তারপর বললেন, ও এখনো তোর ছায়ার সাথে বাঁধা আছে, কিন্তু আজ ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।
সন্ধ্যা নামতেই আস্তানার ভেতরে বাতাস যেন আবারও সেই পূর্বের মতো ঠান্ডা হয়ে গেল। বাইরে কোনো আওয়াজ নেই। দরজার বাইরে আবারও সেই পরিচিত ভারী পায়ের শব্দ শোনা গেল। ধুপ ধুপ ধুপ। মনে হচ্ছে সেই পুরো ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে সেই কুকুরটি। সেই সাথে আমার বুকের ধরফরানি বাড়তে লাগলো। হঠাৎ দরজার সামনে কালো ধোয়ার মতো কিছু একটা জমতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আবারও রূপ নিল সেই ভয়ঙ্কর কালো কুকুরের রূপে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। পীর সাহেব শান্ত গলায় দোয়া পড়তে শুরু করলেন। তার হাতে থাকা তসবি যেন এক অদ্ভুত আলো তৈরি করেছিল। কুকুরটা গর্জে উঠল এবং সামনে এগিয়ে আসতে লাগলো। কিন্তু পীর সাহেব মাটিতে লাঠি ঠুকতেই সেই পুরো ঘর আবারও সেই সাদা আলোয় ভরে গেল। কুকুরটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। পীর সাহেব তখন উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন এবং বলতে লাগলেন, এই ছেলেকে আর কখনো স্পর্শ করবি না। তোর সীমানায় ফিরে যা, তুই আর কখনো এর কাছে আসবি না। হঠাৎ সেই কালো কুকুরটা একটা বিকট চিৎকার দিয়ে ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। পরক্ষণেই ঘরটা আবার যেন নিঝুম হয়ে গেল। পীর সাহেব তখন আমার কপালে হাত রেখে দোয়া পড়লেন। তারপর বললেন, এবার তুই মুক্ত, ও আর কোনোদিন তোকে খুঁজে পাবে না। আমি তখন ধীরে ধীরে চোখ খুললাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে সব ভয় যেন উধাও হয়ে গেছে। তারপর থেকে আমার শরীরটা কেমন যেন হালকা হালকা লাগতো। কিছুক্ষণের মধ্যেই আবারও সেই ঘরটা স্থির এবং নিঝুম হয়ে গেল। পীর সাহেব আবারও আমার কপালে হাত রেখে দোয়া পড়লেন। বললেন, আজকের মতো চলে যা। তারপর আমি সেদিন তাকে ধন্যবাদ দিয়ে বাড়িতে ফিরে এলাম। এবার আয়নায় শুধু আমার নিজের মুখটাই দেখা যাচ্ছিল। সেই কালো চোখ, সেই কালো ছায়া, আর কিচ্ছু নেই। আজ অনেক বছর কেটে গেছে সেই ঘটনার পর। আমি আর কোনোদিন সেই কালো কুকুরকে দেখিনি। তবে এখনও মাঝে মাঝে গভীর রাতে যখন ঝড় ওঠে, দূরে বাঁশঝাড় দুলতে থাকে, তখন আমার শরীরটা কেমন যেন শিউরে ওঠে। আমি ভয় পাই, কারণ আমি জানি একসময় সেই কবরস্থানের অন্ধকারের সত্যি একটা ভয়ঙ্কর কালো কুকুর ছিল। আমি তার শিকার ছিলাম। রাতুল ভাই, এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া সেই বিভীষিকাময় রাতগুলোর বর্ণনা। আশা করি ঘটনাটি আপনার এবং রেডিওর সকল শ্রোতাদের ভালো লাগবে। যদি এটি প্রচারযোগ্য মনে করেন তবে আমি অত্যন্ত খুশি হব। বর্তমানে পবিত্র রমজান মাস চলছে। আপনাকে এবং পুরো টিমকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সিয়াম সাধনার এই মাসটি সবার জন্য বরকতময় হোক। আর যেহেতু কয়েকদিন পরেই আমাদের সবচেয়ে ধর্মীয় উৎসব, তাই আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ইতি আপনার নিয়মিত শ্রোতা মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার, গাইবান্ধা। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। চমৎকার একটি ঘটনা ছিল এবং সেই সাথে বেশ লম্বা একটি ঘটনা। আপনারা কে কোথা থেকে শুনছেন এবং দেখছেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ঘটনা। এবং প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। বেশ চমৎকার একটি ঘটনা ছিল, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমি দেখতে চাই যে আপনারা কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং আপনি এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিও সারাবেলা, অর্থাৎ রেডিও সারাবেলার যে পেজটি রয়েছে সেখান থেকে লাইভ করছি। সেখানে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাদেরকে। সেখানে আপনি কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabel@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ সিয়াম, মাহিনুর ইসলাম মারুফ ছিলেন আমাদের সাথে, শোয়েব বিন কাউসার ছিলেন ইভা ইসলাম, জিপসা হাসান সিনহা ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন শোয়েব বিন কাউসার, উনি গাইবান্ধা পূর্বপাড়া থেকে দেখছেন আমাদেরকে। এরপর লিখেছিলেন আমাদেরকে মানিক মৎস্য খামার থেকে, উনি মানিক ভাই সালাম জানিয়েছিলেন। খন্দকার মেহেদি হাসান মানু ভাই লিখেছেন, শুনছি ঢাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। অল্প সময়ের জন্য যুক্ত হয়েছেন মানিক মৎস্য খামার থেকে মানিক ভাই। আপনাকে অনেক অনেক শুভকামনা। সীমান্ত ইসলাম ছিলেন
আমাদের সাথে, জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে নরসিংদী থেকে, ওনারও শুরু থেকে যুক্ত আছেন। নয়ন সরকার ছিলেন আমাদের সাথে, মাহমুদুর রহমান ছিলেন, সালাম জানিয়েছেন। প্রথম মেলটি অসাধারণ লেগেছে এবং ভয়ের ছিল ঘটনাটি, জানিয়েছেন নয়ন সরকার। মাহমুদুর রহমান লিখেছেন শুনছি মনোহরপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আয়ুব প্রধান ছিলেন আমাদের সাথে, ইমেলটা ভয়ঙ্কর ছিল, কাউসার লিখেছিলেন আমাদেরকে। রিফাত সালাম জানিয়েছেন, উনি শুনছেন এসকে সিনের দক্ষিণ পাশ থেকে। আজমিন ইসলাম ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না, বেশ ভয়, আচ্ছা ভয়ের পরিবেশটা নেই এমনটি জানিয়েছেন। একটু ঝামেলা হয়েছিল, এখন আশা করি ঠিকঠাক আছে। আরাফাত হাসান আকাশ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন ওকে ফাইন। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, তবে একটু একটু করে ভয় পাচ্ছি, আবার পাচ্ছি না। চমৎকার একটি কথা লিখেছেন ভাইয়া। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাড়িয়ে দিন, আই থিঙ্ক এখন ঠিক আছে। কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি প্লে হয়নি, সেটা আমিও খেয়াল করেছি। আবদুল্লাহ সাদেক ছিলেন আমাদের সাথে, অনলাইনে দেখছেন। সাদেক হাসান লিখেছেন মেয়র বাজার থেকে, শিশির ভেজা সকাল ছিলেন, আবদুল্লাহ সাদেক ছিলেন। শুনছি রংপুর থেকে, জসিম এফপি ভাইয়া সৈয়দপুর ঘাট থেকে যুক্ত আছি। সুন্দর হচ্ছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন জানিয়েছেন। রানা ইসলাম রানা ছিলেন আমাদের সাথে, দুবাই থেকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন উনি ফুলছড়ি থানা, ওনার বাসা কাতলামারিতে। ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে দেখছেন আমাদেরকে। তো যেহেতু সময় অনেক কম, এমডি রফিক ছিলেন, ইমেলটা অনেক ভয়ানক ছিল। রাসেল খান ছিলেন আমাদের সাথে, উনি ছিলেন মধুপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। গোপালগঞ্জ থেকে শুনছিলেন আমাদেরকে আরিফুল ইসলাম ভাই, ইমেলটা অনেক উপভোগ করলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ রাতের ঘুম হারাম হয়ে গেল, রিনা রহমান লিখেছিলেন আমাদেরকে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। লিখেছিলেন ইমতিয়াজ খান, ঘটনাটা শুনে ভয় লাগছে না, লিখেছেন রাসেল খান, বেশ ভয়ানক ছিল ঘটনাটা। এরপর লিখেছিলেন অন্তর রবি দাস, উনি রেডিওতে ফার্স্ট কমেন্ট করেন, আজকে প্রথমবার উনি আমাদেরকে শুনছেন। সাইদ মিয়া ছিলেন আমাদের সাথে, আরও অনেকেই ছিলেন, সীমান্ত ইসলাম ছিলেন, জাকির হাসান ছিলেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা যুক্ত হচ্ছিলেন এবং লিখছিলেন আপনাদের কথাবার্তাগুলো। এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার করবেন আজকের এপিসোডটি, যাতে করে খুব বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। এবং যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, তত চমৎকার চমৎকার কিছু ঘটনা আমরা কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবো। এবং এমনটা কেন বলি যে দেখা যায় যে আমরা গাইবান্ধাবাসী যারা আছে, যদিও আমাদের এটা কমিউনিটি রেডিও, আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি শুধুমাত্র গাইবান্ধা জেলার জন্য, কিন্তু তারপর আমরা এই গণ্ডি পেরিয়ে বের হওয়ার চেষ্টা করছি। যেমন আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক, ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন শুনতে পাই। তো আমরা বেশিরভাগ ইমেলগুলো পাই গাইবান্ধা জেলার বাইরে থেকে, এবং কিছু কিছু আছেন যারা গাইবান্ধার ভেতর থেকেও পাঠান। তো প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই, এবং যত বেশি মানুষের কাছে আমরা রিচ করতে পারবো, তত নতুন নতুন ঘটনা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, ওকে ফাইন। আচ্ছা, তো আমি এই মুহূর্তে আর কথা বলতে চাই না, আমি চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন শাহাদুল। শাহাদুল কেমন আছেন? ভূতবেলাতে আসলে অবশ্য ভালো থাকা হয় না, সেটা হচ্ছে কখন যে কোন পাশ থেকে ভূত এসে ধরে ঘাড়টা মটকে দেয়, এটা একটু ভয় থাকে। তাছাড়া বাকি সময়টা ভালো থাকি। জি, ধন্যবাদ ভাইয়াকে। আর আজকে যে ঘটনাটি বলবো সেটি একটি আমার পাশের এলাকার, মানে পাশের এলাকা থেকে অনেকটাই দূরে। তা সেই ঘটনাটি তার পুরো ফ্যামিলির কি যারা যে কজন ব্যক্তি রয়েছেন সেই কজন ব্যক্তি জুড়ে এই ঘটনাটি ঘটেছে আর কি তাদের সাথে। আচ্ছা, ঘটনাটি তাদের যে ছোট একজন পরিবার সদস্য রয়েছে, সে ছোট সদস্য পরিবার থেকে, ওই সদস্য থেকেই শুরু হয়েছে। সেই কার্যক্রম থেকে তার যে ভাই বোন মা বাবা আছে সেই পর্যন্ত যে ঘটনাটি ওই পর্যন্ত যে থেমেছে। তো ঘটনা ওদের বাড়ির পাশে অনেক গাছগাছালি ছিল, আর অনেক সময় ওই যে সময়ের ঘটনা এটি, সেই সময় তো আশেপাশে তেমন কোনো বাড়ি বা কোনো ধরনের লাইটিং বা ল্যাম্পপোস্ট খুবই কম ছিল আর কি। তা ওই সময় তো আশেপাশে শুধু একটা বাড়ি ছিল ওনাদের বাড়িটা, আর ওখান থেকে 3 কিলোমিটার ফাঁকে একটা বাড়ি। এইরকম আগেরকার এগুলো বাড়ি ছিল, আগে যখন যারা বসবাস করতো তখন এরকম জনবসতি ছিল না। তা ওনাদের ফ্যামিলিতে ওরা 4 জন
মা বাবা এবং 2 ভাই বোন ওরা। হুম হুম, তা মেয়েটি ছোট, ভাইয়ের ছোট এবং ভাইটি বড়, খুব পাশাপাশি, হুম, খুব ছোট না, 2-1 বছরের ছোট বড়। তা আচ্ছা, ওদের বাড়ির পাশে একটি শিমুল গাছ হুম, রয়েছে দক্ষিণ দিকে। তা যাই হোক, গাছটি এখন নেই, হুম, হুম, অনেক আগে কেটে ফেলা হয়েছে। তা আবার ওনাদের বাড়ির সামনে যখন বাড়ি করছে, তা মাটি কেটে, জমি থেকে মাটি কেটে পুকুর বানিয়েছে আর কি, আর মাটিগুলো ওনাদের ঘরের কাজে লাগিয়েছে। আচ্ছা, তা ওই সময় তা শিমুল গাছটাতে নাকি ওই কাজ করার সময় ওই মেয়েটি শিমুল গাছের নিচে দুপুরবেলা নাকি বসেছে। আচ্ছা, তা বসার ওই সময় তা ওই গাছে একটি অবয়ব বসবাস করতো, যে এখানে সে বসার পর ওখানে সে চিন্তা করতেছে যে এই কাজটা কত দিনে শেষ হয়ে যাবে, আমাদের বাড়ির কাজ কত দিনে শেষ হবে, পরিপূর্ণভাবে বাড়িতে উঠতে পাবো, এটা চিন্তা ভাবনা করতেছে। তা একটা সময় তাদের কথাবার্তা হতে, তা ওর ভাই বলতেছে, এদিকে আয়, আমাদের কাজ করতে হবে, বসে থাকলে হবে না। তা বলতেছে যে ভাই আমি আসতেছি, 2 মিনিট একটু বিশ্রাম নিয়ে আমি আসতেছি। পরে এই কথা বলে তো ও বলতেছে ঠিক আছে। পরে অনেকক্ষণ হওয়ার পর ওর ভাই খেয়াল করলো যে ওর বোন ওখানে মানে ধীরে ধীরে মাটিতে গড়িয়ে একদম মিশে যাচ্ছে মাটির সাথে, এবং হুট করে ও দৌড় দিয়ে আসতেই দেখে যে ওর বোন, ওই ছেলেটির বোন মাটিতে পড়ে গেছে এবং কথাবার্তা বলছে না, অজ্ঞান হয়ে গেছে। পরে যাই হোক, ও দৌড়ে এসে দেখে যে অজ্ঞান হয়ে গেছে। পরে ওর মা বাবাকে ডাকলো, ডাকার পর বাড়িতে নিয়ে গেল, ওর মা বাবা কোলে তুলে নিয়ে গেল, নিয়ে যে মাথায় পানি ঢালা শুরু করলো। অনেকক্ষণ পানি ঢাললো, 1-1.5 ঘন্টা, কোনো কাজ হলো না, কোনো জ্ঞান আসলো না, জ্ঞান ফিরে আসলো না। পরবর্তীতে ওনাদেরকে একজন হুজুরকে ডাকা হলো, সে হুজুর এসে বলতেছে, হুজুর যখন ফু দিল, কোরআন থেকে তেলাওয়াত করলো, সূরা কেরাত তেলাওয়াত করলো, করার পর যখন ফু দিল, সঙ্গে সঙ্গে মেয়েটির জ্ঞান ফিরে আসলো। হ্যাঁ, এরপর তখন সবাই ওকে জিজ্ঞাসা করা শুরু করছে যে তোর কি হয়েছিল। তখন হুজুর ওনাদেরকে নিষেধ করলো যে হুম হুম, একে আগে কিছু বলার দরকার নেই, ওই একটু স্বাভাবিক হোক, 2-1 দিন পরে আপনারা জিজ্ঞাসা করিয়েন। এখন জিজ্ঞাসা করলে হয়তো ও চিন্তা করবে যে আসলে আমার সাথে কি হয়েছে, পরবর্তীতে আরও সমস্যাটা বেশি হতে পারে বা অসুস্থ বেশি হতে পারে। হুম হুম, তো হুজুরের কথা শুনে তাকে জিজ্ঞাসা করা বাদ দিল এবং তার ওই মেয়েটিকে গোসল করার জন্য নিয়ে গেলেন। ওনার মা গোসল করালেন এবং গোসল করার শেষে খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করে ঘরে নিয়ে যেয়ে ঘুমানোর চেষ্টা করতেছে। তা হুম, দিনের বেলা ঘুমানোর সময় তার কোনো সমস্যা হয়নি। রাত্রের বেলা যখন যে ঘুমাতে গেছে, সে স্বপ্নে দেখতেছে যে তার হুম হুম, পাশে কেউ একজন বসে তাকে টানছে যে আমার দিকে আয়, আমার কাছে আয়, আচ্ছা, তুই আর আমি একসাথে খেলবো। হুম, তা ও চিৎকার করে উঠতেছে এবং আর মা আবার ওই পাশের রুম থেকে আসি বলতেছে কি হয়েছে মা তোর, তুই চিৎকার করে উঠতেছিস কেন? হুম হুম, তা বলতেছে যে মা এই খাইনি, আমি স্বপ্নেতে দেখছি যে শিমুল গাছের নিচে আমি বসে আছি, কেউ যেন একজন এসে আমাকে আমার হাত ধরে টানছে যে আয় আমরা একসাথে খেলবো, হুম হুম, বিভিন্ন ধরনের কথা বলছে, আর আমি চিৎকার করে উঠছি। তো মা বলছে যে মা তোর হয়তো মনের ভুল, সারাদিন কাজ করছিস এই জন্য হয়তো তোর মনের ভুল হচ্ছে, তুই চোখ বন্ধ করে ঘুমা, আমি তোর পাশের রুমে আছি, আর কোনো সমস্যা হলে তুই আমাকে ডাকিস। তোর মায়ের কথা শুনে ঠিক আছে মা আমি ঘুমাচ্ছি। পরে ওই কথা শুনে গেল, ফির 10 থেকে 15 মিনিট পর এই একই কাহিনী, ও আবার চিৎকার করে উঠছে। এবার আর মা বাবা ভাই বোন হুম হুম, 2 জনে আসছে, সবাই আসছে ফ্যামিলিতে, দেখে যে এই অবস্থা। ও চিৎকার করার পর হুম হুম, পর ওখানে জ্ঞান হারে, মানে হচ্ছে ভাইয়া যে যাদের মৃগী ব্যায়াম হয় তারা হচ্ছে একটু শব্দ করে বিভিন্ন ধরনের, সে গংরানো শব্দ করতেছে। তা সবাই তো টেনশনে পড়ে গেছে, হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, শীতল, যে এত পরিমাণ ঠান্ডা হয়ে গেল। হুম হুম, তো দেখে সবাই চিৎকার করা শুরু হয়ে গেছে, কি হয়ে গেল,
পরে আশেপাশে তো তেমন কোনো চিকিৎসা হাসপাতাল বা কোনো কিছু ছিল না সময়। তা ওই সময় তো আসলে যারা পল্লী চিকিৎসক ছিল তাদেরকে ডাকা হতো সব সময়। তা সেখানকার এক ডাক্তারকে ডাকা হলো, সেই ডাক্তার এসে বলতেছে এত শরীর প্রচুর পরিমাণ গরম, একে কিছু ওষুধ দিচ্ছে এবং মাথায় আপনারা একটু 10-15 মিনিট পানি ঢালার চেষ্টা করেন, এই কথা বললো। তারপরে ওরা ডাক্তারের কথা শুনে পানি ঢালে এবং ডাক্তার কিছু ওষুধ দিল। দেওয়ার পর যখন জ্ঞান ফিরলো মেয়েটার, তখন ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করলো এবং জিজ্ঞাসা করলো যে তোর কি হয়েছে, তুই রাতের বেলা চিৎকার করে 3-4 বার চিৎকার করার পর তুই জ্ঞান হারিয়ে ফেললি, আবার গংরানো শুরু করলি, কি হয়েছে তোর? পরে বলতেছে যে আম্মু এই কাহিনী, আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, আমি বারবার বলতে যাচ্ছি যে আমাকে নিয়ে যান না, নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। ও কোনো কথাই শুনছে না, আমাকে নিয়ে যাচ্ছে বারবার করে। আচ্ছা, কথা শুনে পরে আম্মু এই কথা চিৎকার, পরে পরের দিন হুজুরকে ডাকা হলো, আগের হুজুরকে। ওই হুজুর আসলো, এসে ওর উপর ভালো করে ওর চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পারছে যে এর সাথে কি শুরু হয়ে গেছে বা কি শুরু হচ্ছে। তো হুজুর, ওই মেয়েটি হুজুরকে দেখার পর মানে বিভিন্ন ধরনের ভাষা বলা শুরু হয়েছে হুজুরকে, যে তুই কেন এখানে এসেছিস, তুই আমাকে মারার জন্য এসেছিস নাকি নিজে মরার জন্য এসেছিস, তুই এখান থেকে চলে যা, নাহলে তোর সমস্যা হয়ে যাবে, তোর বাড়িতে সমস্যা হয়ে যাবে, এখান থেকে চলে যা, বিভিন্ন ধরনের কথা বলতেছে। হুজুর তখন আরো শিওর হয়ে গেল যে এর সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটতে চলছে বা ঘটছে, এটার কোনো সন্দেহ নেই, এটা ক্লিয়ার। পরে হুজুর ওর মা বাবাকে আলাদা করে ডেকে নিয়ে যে বললো যে আপনাদের মেয়েকে কোনো জিন একে আসর করেছে বা ভরণ করেছে, ওই জন্য এই ধরনের স্বপ্ন বা এই ধরনের ঘটনাগুলো এর সাথে ঘটছে। তা ওর মা বাবা এখন চিন্তায় পড়ে গেল যে একে বাঁচানোর কি উপায়টা কি হতে পারে এখান থেকে। তো হুজুর বলে যে ঠিক আছে, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে একে বাঁচানোর জন্য, যে আমি একে কিভাবে বাঁচাতে পারি বা এই জিনকে আমি কিভাবে ছাড়াতে পারি সেটিও একটি আমি চেষ্টা করে দেখব। দিন দিন যাচ্ছে, যাওয়ার পর সব থেকেই ভাইয়া একটি খারাপ বিষয় হচ্ছে, হুজুর যে কথা দিয়ে গেছে যে আমি 2-1 দিন পর 3 দিন পরে এসে একে ভরণ দেব, কিন্তু দুর্ভাগ্য বিষয় সে সময় হুজুরেই 3 দিনের মাথায় হুজুরেই নিজেই নিখোঁজ হয়ে গেছে। হুজুরেই নিখোঁজ হয়ে গেছে। ঠিক হুজুর নিখোঁজ হওয়ার পর 7 দিন পর হুজুর বের হচ্ছে একটি ঘন জঙ্গল, বসতি জঙ্গল থেকে। হুজুর ওখানে পড়ে আছে। মানে ঠিক 7 দিন পর ওনাকে পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক 7 দিন পর হুজুরকে পাওয়া গেছে একটি জঙ্গলে। তাও আবার উনি যে মসজিদে ইমামতি করতেন সেই মসজিদের মুয়াজ্জিনের চোখে পড়েছে যে হুজুর এখানে পড়ে আছে। পরে মুয়াজ্জিন আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে এসে হুজুরকে নিয়ে গেলেন, নিয়ে যে বাসায় নিয়ে যে আবার পানি ঢালা শুরু করলেন। নিয়ে যে অনেকক্ষণ পানি ঢালার পর হুজুর ডাক্তার আসলো। ডাক্তার আসার পর ওনাকে দেখলো যে কি হয়েছে, দেখলো যে ওনার শরীর একদম ক্লিয়ার, ভাই সুস্থ আছে, কিন্তু ওনার সাথে কি হয়েছে সেটা ডাক্তার বুঝতে পারতেছে না। পরে হুজুর যে মুয়াজ্জিন আছে উনি দেখলেন ওনাকে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওনার জ্ঞান ফিরে আসলো। তারপর বলতেছে আমি কোথায়, আমাকে কে নিয়ে গেছিল, হুজুর এগুলো জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছে। পরে হুজুরকে যখন সবকিছু জিজ্ঞাসা করলো মুয়াজ্জিন যে কি হয়েছিল, পরে মুয়াজ্জিনকে হুজুর সবকিছু বলতেছে যে আমি ওই মেয়ের বাড়ি থেকে যখন আসতেছিলাম তখন হচ্ছে আমাকে সুন্দর মাগরিবে নামাজের পর আসার পর আমার যে জিনটি ওকে ধরেছে সেই জিনটি আমার সাথে শয়তানি বা বেয়াদবি করতে শুরু করলো। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওরা যে 3 জন একসাথে ছিল এবং শক্তিশালী ছিল সেটা আমি বুঝতে পারিনি এবং সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তা আমাকে ওরা নিয়ে গেল এবং আমি বাসায় ঢোকার আগে সঙ্গে সঙ্গে আমার যে কি হয়ে গেল আমি সেটাও নিজেও জানি না, কারণ ওরা আমাকে সব জায়গায় কোথা থেকে কোথায় নিয়ে গেছে আমি নিজেও সেটা জানি। পরে ওনার সাথে আর কি কি হয়েছে সেটা উনি নিজেও জানেন। পরে ওনাকে নাকি বলা হয়েছে যে তুই ওই বাড়ির যে মেয়েটিকে আমরা ভেতরে ভরণ করেছি বা
আচর করেছি সেটার বিষয়ে তুই কোনো কিছু করবি না বা ওটার বিষয়ে যাবি না। আচ্ছা আচ্ছা যদি তুই যাস তাহলে তোর পরিবার এবং তোকে শেষ করে দিব, এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তাই এরা হুম হুম। গল্পটি এই পর্যন্তই থাক দর্শকদের জন্য। অন্য কোনো একদিন সময় হলে বাকি যেটি রয়েছে সেটি শেষ করব। আচ্ছা, মোটামুটি তো এই পর্যন্তই ছিল ঘটনা, জি, এবং জি, এই ঘটনা আরো কিছু ঘটনা অংশ রয়েছে। জি, যেহেতু সময় কম এবং আমাদের আজকে স্টুডিওতে আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে ঘটনা শুনবো। এই ক্ষেত্রে আমরা সীমিত করে ঘটনার মেইন অংশগুলো আপনাদেরকে শোনালাম। তো যাই হোক, আমি শাহাদুলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং ভাইয়া। আজকের আমাদের অনুষ্ঠানটিকে প্রথম মেইলটি বেশ চমৎকার ছিল, এবং শাহাদুলের কাছেও একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আমাদের মাঝে আরও একজন চমৎকার মানুষ আছেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তার কাছে চলে যাচ্ছি। তো যাই হোক, আমি ততক্ষণে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই, আমাদের হাতে সময় খুবই কম। মোহাম্মদ মাহিম ছিলেন আমাদের সাথে, শাহাদুল ভাই অনেক ভয় পাচ্ছি। মোহাম্মদ রাজীব ছিলেন আমাদের সাথে, সে সময় যুক্ত হয়েছেন। নয়ন সরকার ছিলেন আমাদের সাথে। সোহাইব বিন কাউসার লিখেছিলেন, হাসানুর আহমেদ নিলয় আরও লিখেছিলেন আমাদেরকে শিশির ভেজা সকাল। আচ্ছা আচ্ছা, কেউ একজন আমাকে বলেছেন আমার নাকি প্রচণ্ড ইগো, ব্যক্তিভেদে এটা কাজ করে। লিখেছিলেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, যে ভাইয়া কেমন আছেন, ভূতবেলা সকল শ্রোতারা আপনাকে মিস করছে, সেই সাথে আমিও মিস করছি। বরকত ভাইয়ের মেইল অনেকদিন থেকে পাচ্ছি না, এবং খুব শীঘ্রই আমরা বরকত ভাইয়ের থেকে এমার্জেন্সি বা হয়তো বা গাইবান্ধা দেখতে পাবো তাকে। তো যাই হোক, খুব বেশি কথা বলতে চাই না, এবং আমি চলে যেতে চাই। আমার স্টুডিওতে অতিথি আছেন একজন, আমরা তার কাছে চলে যাব, এবং সেই ফাঁকে আমি আর দু একজনের কথা নিতে চাই, যে কারা কারা কী লিখেছিলেন আমাদেরকে। এমডি হাসান লিখেছেন, আমি অনেক হাসি পাচ্ছে আমার মানুষের মানসিকতা এবং মস্তিষ্ক দেখে, মানে যাই হোক। হারুন মিয়া লিখেছিলেন আমাদেরকে, আরও লিখেছিলেন আমাদেরকে শুভ। মাকসুদুর রহমান ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। লিখেছিলেন সীমান্ত ইসলাম, অজানা পৃথিবী লিখেছিলেন। জাকির হাসান লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শেষ পর্যন্ত সাথে আছি লিখেছিলেন খন্দকার মেহেদি হাসান মানু। আবদুল্লাহ সিয়াম লিখেছিলেন যে ভাইয়া আজকে আসতে চেয়েছিলাম কিন্তু, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। উনি একটি ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদেরকে কমেন্টে, এটা কোনোভাবেই পসিবল না। আপনি যদি ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদেরকে মেইলে পাঠাতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabal@gmail.com। তো আমাদের সাথে যে মানুষটি আছেন, সে আর কেউ নয়, আমার খুব কাছের এবং পছন্দের একজন মানুষ, আর যে নিশান। থ্যাংক ইউ রাতুল ভাইকে, এত সুন্দর করে অনুষ্ঠান করে আজকে সুযোগ হয়েছে এখানে ভূতবালায় এসে কথা বলবার জন্য। আমি যদিও ভূত সম্পর্কে খুব কম আইডিয়া আমার, এবং ভূতের সাথে আমার খুব ইচ্ছে যে ভূতের সাথে কোনো এক সময় সামনাসামনি দেখব, কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠে না, যদি অফিস থেকে 12টার দিকে যাই। কিন্তু শোনা ঘটনা একটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যদিও সময় খুবই কম। আমরা শুরু করতে চাই মেইন ঘটনায়। আমার এটা একদম শোনা। আমি আমার সম্পর্কে খালু হবে, তিনি ওই একটা ব্যবসা করতো, সেটা হচ্ছে ঝালমুড়ি টাইপের এরকম কিছু, এবং সেখানে ভাজা পোড়া কিছু জিনিস ছিল। রেগুলার উনি কবিতপুর বাজার এরকম একটা বাজার ছিল আমাদের এলাকায়, ওখান থেকে আসতেছিল, আসতে একটা বড় একটা বাঁশ ঝাড় আসতে, সেখানে আমরা এখনো আছে, যদিও বাঁশ ঝাড়টাতে এখন বাড়ি হয়ে গেছে মাঝে। ওখানে আসতেই কিছুক্ষণের, যখন উনি যে এমনিতে ভাজা পোড়া থাকলেই তো অবশ্যই একটা ভয়ের কাজ করে, উনি রেগুলারে আসে 8টা 9টা কিংবা 10টাও বাজতো ওনার। এখন হুট করে একদিন যাইতে যাইতে সময়টা তখন 10টা আপ হয়ে গেছে, উনি ভয় ভয় করে বাড়ির দিকে রওনা হচ্ছিল। ঠিক সে সময়ে একটা বাঁশ নাকি একদম তার সামনে হেলে যায়, একদম বাঁশ হেলে যাওয়ার পরে উনি এখন কি আর করার, উনি তো একদম ভয় যে এটাতে কি হতে পারে। উনি যদিও রাশিটা ওনার খারাপ ছিল, উনি পরে বলেছে যে রাশিটা তার খুব খারাপ, এরকম আগেও ঘটেছে তার। বাঁশ যখনই নেমে তখনই উনি বাঁশের যে পাতাগুলো আছে এগুলো, ওইটা আবার উনি ছিঁড়তে ছিল,
ওনার আচ্ছা, মানে উনি যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে একটা বাস শুয়ে আছে। হ্যাঁ, ওনার সামনে হঠাৎ করে বাসটা ওই উপর থেকে নিচে নেমে আসে। আচ্ছা আচ্ছা। And সেখান থেকে তো উনি কোন যেন একটা কারো কাছ থেকে শুনছিল যে বাঁশের পাতাগুলো নাকি ছিললে কিছু একটা হবে আর কি, ওরকম। ওইটাও করে, কোনো কাজ হয় না। তারপরে তো পুরো এলাকায় দেখেন উনি যে ঝড়ের মতো একটা সৃষ্টি হয়েছে এরকমটা। কিন্তু তারপরে ওনার মাথায় আরেকটা কাজ করে যে ওই ওনার পরনে যে পোশাক ছিল এইটা উলঙ্গ হয়ে উনি তখন ওই মাথায় মনে হয় বাঁধে, এরকম একটা ছিল। And তারপরে নাকি যে একটু শান্ত হয়, তারপরে ওনার আর হুঁশ থাকে না, আচ্ছা, বা আচ্ছা। যে মানে সেন্সটা থাকে জ্ঞান হারায়। And তারপরে তো ওই দিক দিয়ে আসতে হয়তো বা কেউ নিয়ে আসছিল। And এটাই তো ছোট্ট একটা ঘটনা আমি রাতুল ভাইয়ের সাথে আজকে শেয়ার করলাম, এবং ভূতবেলায় প্রথম হয়তো বা আজকে আমি গেস্ট হিসাবে আসছি, এবং সুযোগ করে দেওয়ার জন্য রাতুল ভাইকে আরেকটা বার ধন্যবাদ। নিশানকে অনেক অনেক ধন্যবাদ, এবং খুব ছোট্ট একটা ঘটনা চমৎকারভাবে উপস্থাপন করলেন। যেহেতু সময় অনেক কম, আমি নিশানকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই যে এই অল্প সময়ে আমাদেরকে ভূতবেলায় সময় দেওয়ার জন্য। আবারও কোনো একদিন হয়তোবা লম্বা সময়ের জন্য আমরা নিশানকে পাবো। আমি নিশান নাম বলেই সম্বোধন করতে চাই, কারণ খুব ভালো বন্ডিং আমাদের। তো যাই হোক, নিশান অনেক অনেক ধন্যবাদ। আমি আর কথা বাড়তে চাই না এবং কারো কোনো কমেন্টেও যেতে চাই না। এই মুহূর্তে সরাসরি আমি চলে যেতে চাই আমার হাতে থাকা খুব ছোট্ট একটা মেইলে, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন হেমন্ত কুমার সাহা। অনেকদিন পর উনি মেইল পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় রাতুল ভাই, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনি ভালো আছেন। অনেকদিন পর আবারও ভূতবেলার জন্য আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ও রহস্যময় অভিজ্ঞতা লিখতে বসলাম। ঘটনাটি এতটাই অস্বাভাবিক যে আজও আমার মনে করলে শরীর শিউরে ওঠে। সংশ্লিষ্ট সবার গোপনীয়তার স্বার্থে আসল লোকেশন উল্লেখ করছি না। এই লেখায় স্থানটিকে আমি অরুণনগর নামে উল্লেখ করছি। আশা করি ঘটনাটি আপনি শ্রোতাদের সামনে পড়ে শোনাবেন। মানুষের জীবনে এমন কিছু রাত থাকে যেগুলো স্বাভাবিক বাস্তবতার সীমা ভেঙে অদ্ভুত এক অন্ধকারের দরজা খুলে দেয়। সেবার দুর্গাপূজার ছুটিতে আমি গিয়েছিলাম এক আত্মীয়ের আমন্ত্রণে, সেই ছদ্মনাম বলছি যেটি আগে, অরুণনগরে। কয়েকদিন আমি সেখানে ছিলাম। জায়গাটা মোটামুটি শান্ত ছিল, নিরিবিলি পরিবেশ, চারপাশে বেশ পুরনো বৃক্ষ আর অজানা কিছু গাছপালা দিয়ে ঘেরা। প্রথম কয়েকদিন বেশ কিছুটা স্বাভাবিকভাবে থাকলেও গ্রামের কিছু মানুষ এবং এক পুরনো শ্মশান আর এক রহস্যময় তান্ত্রিকের গল্প বলতো। আচ্ছা, সেখানে ঘোরাঘুরি করতেই তিনি গ্রামের মানুষদের থেকে শুনতে পান যে এখানে একটা শ্মশান রয়েছে এবং রহস্যময় একটা তান্ত্রিকের গল্প বলতে তিনি শুনতেন। তারা বলতেন গভীর রাতে কেউ কেউ সেখানে নাকি অদ্ভুত আচার অনুষ্ঠান করতে দেখেছে। কেউ কেউ সরাসরি যেতে সাহস পায় না। প্রথমে বিষয়টি কৌতূহল হিসেবেই নিয়েছিলাম আমি, কিন্তু এক রাতে হঠাৎ দূরের শ্মশানের দিকে থেকে অদ্ভুত একটা ঢাকের মতো শব্দ এবং অস্পষ্ট মন্ত্রোচ্চারণের আওয়াজ আমার কানে ভেসে এলো। কৌতূহলবশত এবং আমার মনের মধ্যে কেমন একটা অস্বস্তিও মিশেছিল, তাই আমি দূর থেকে বিষয়টা দেখার সিদ্ধান্ত নিলাম। তখন রাত প্রায় 11টা। চারপাশে ঘন অন্ধকার। দূরে থেকে ক্ষীণ একটি আগুনের আভা দেখা যাচ্ছিল। কাছে না গিয়ে একটি বড় গাছের আড়াল থেকে আমি বিষয়টা পর্যবেক্ষণ করতে থাকলাম। যতটুকু বুঝলাম, কয়েকজন অচেনা মানুষ বৃত্তাকারে বসে আছে। মাঝখানে কালো কাপড়ে ঢাকা কিছু, এবং একজন লম্বা চাদর পরা ব্যক্তি মন্ত্রপাঠের মতো কিছু একটা বলছিল বলে দূর থেকে বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর কাপড় সরালে বুঝতে পারি সেখানে একটি নিথর দেহ রাখা। চারপাশের পরিবেশ এতটাই অস্বাভাবিক ছিল যে নিঃশ্বাস আমার বারবার আটকে যাচ্ছিল। চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল এবং আগুনের আলোয় তাদের ছায়াটা মাটিতে পড়েছিল। এমন সময় মন্ত্রপাঠের গতি বেড়ে যায় এবং সবাই উপস্থিত একসঙ্গে অদ্ভুত সুরে কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বলতে গেলে এক প্রকার ভারী হয়ে ওঠে। আগুনের শিখা অস্বাভাবিকভাবে তুলতে লাগলো। আমি লক্ষ্য করলাম তারা যেন তন্ত্র সাধনার অংশ হিসেবে কোনো কিছু একটার প্রস্তুতি নিচ্ছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর এবং অস্বস্তিকর ছিল যে আমার মনে হলো সেখানে এক মুহূর্তেও থাকাটা নিরাপদ নয়। আমি ভাবছিলাম হয়তো কোনো একটা বিপদ হতে পারে আমার, তাই আমি ধীরে ধীরে ওই জায়গাটা থেকে সরে আসতে শুরু করি। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার উপস্থিতি টের পেয়েছে। দূর থেকে কয়েকজন একসাথে আমার দিকে ঘুরে তাকায়।
আমি আর দেরি না করে দ্রুত পায়ে অন্ধকারের পথে ফিরে আসি। পেছনে আর ফিরে তাকানোর সাহস করিনি। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধর কাছে বিষয়টি যখন বলি, তিনি শুধু আমাকে বললেন, বহু বছর ধরে ওই এলাকার মানুষ গভীর রাতে কিছু কিছু তান্ত্রিক চর্চার আসর চালিয়ে আসছে এবং অনেকে অদ্ভুত কিছু দেখার দাবিও করেছে। সত্য মিথ্যা যাচাই করার মতো সাহস আমার কখনো হয়নি, তবে সেই রাতের দৃশ্য আজও আমার চোখে ভাসে। এর কোনো উত্তর এখন পর্যন্ত আমি পাইনি। ধন্যবাদ জানাই রাতুল ভাইকে আমার ঘটনাটি পাঠ করে শোনানোর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। ইতি হেমন্ত কুমার সাহা, ফার্মগেট, ঢাকা। এবং উনি এর পূর্বে আমাদেরকে গাইবান্ধা থেকে ঘটনা পাঠাতেন, সম্ভবত এখন উনি ঢাকায় অবস্থান করছেন। তো প্রিয় লিসেনার, খুব ছোট্ট একটা ঘটনা ছিল এবং চমৎকার একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেখানে অদ্ভুত কিছু একটার বর্ণনা আমাদেরকে দিলেন, যেখানে খুব একে তো এলাকাটি খুব নির্জন এবং অনেক প্রাচীন একটি এলাকা এবং সেখানে কিছু কথা প্রচলিত আছে যে অনেক মানুষ নাকি রাত্রেবেলা শ্মশানের আশেপাশে কিছু অদ্ভুত অনুষ্ঠানের কথা শুনেছে এবং দেখেছে কেউ কেউ। তো এটা শোনার পর থেকে ওনার ভেতরে একটা আগ্রহ জাগে যে উনি একটু দেখার চেষ্টা করবে, তাই উনি অপেক্ষা করে থাকেন এবং একদিন উনি দেখতে পান যে সেই শ্মশানের পাশে একটি বড় গাছের নিচে, যেমনটি আপনারা স্টোরিতে শুনলেন, যে গোল হয়ে বসে আছে কিছু মানুষ এবং একজন মন্ত্র পাঠ করছেন। তো যাই হোক, এমনই একটা বিষয় ছিল। আমি ঘটনাটি পড়ছিলাম এবং নিজে নিজে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে ওই পরিবেশে আমি থাকলে কি হতো। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রথম ঘটনাটি বেশ চমৎকার ছিল। তারপরে আমরা শাহাতুলের কাছ থেকে বরাবরই চমৎকার কিছু ঘটনা শুনতে পাই। তো আজকেও আমরা চমৎকার একটি ঘটনা শুনতে পেয়েছি। ঘটনাটি যদিও আরও বেশ লম্বা ছিল এবং মূল পয়েন্টগুলো শাহাদুল আমাদেরকে বলেছেন এবং তারপরে আমরা স্টুডিওতে পেয়েছিলাম আর যে নিশানের কাছেও একটি ঘটনা শুনলাম এবং নতুন একটি বিষয় আমরা জানতে পারলাম যে ওই যে বাঁশ ঝাড়টা যখন থেকে বাঁশ হেলে পড়েছিল, ওনার চোখের সামনে বাঁশটা হেলে পড়েছিল এবং এইরকম একটা দৃশ্য আসলে আমি চাই না আমার সামনে ঘটুক বা আমার জীবনে ঘটুক। এবং তারপর থেকে যাই হোক উনি সেখান থেকে বেঁচে ফিরেছেন আলহামদুলিল্লাহ। তারপর আমরা যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম সেটি আমাদেরকে পাঠিয়েছিলেন হেমন্ত কুমার সাহা। তো যাই হোক, আজকের সবগুলো ঘটনাই ছোট হলেও, যদিও প্রথম মেইলটা বেশ বড় ছিল, সবগুলো ঘটনাই বেশ চমৎকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না, আমাদের ঘড়ির কাঁটায় সময় একেবারে শেষ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের নির্ধারিত সময়ে ঈদের পর থেকে আবারও স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। ঠিক 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা ভূতবেলা সম্প্রচার করব। সেই অপেক্ষায় থাকুন সবাই। এবং যেহেতু সামনে পবিত্র ঈদ এবং রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, রমজান মোবারক এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা এখন নাই জানাই, যেহেতু আমরা আরও একটা এপিসোড পাচ্ছি। ঈদের আগের এপিসোডটা নিয়ে আপনাদের কার কি মতামত আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবার ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে ফিরতে চাই আগামী বৃহস্পতিবার। তো সবাই ভালো থাকুন, রমজান মোবারক।